দিবালোকের মতো পরিষ্কার মিস্টার আজমি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এবং তিনি একজন মিথ্যাবাদী সাক্ষী। জয়েন্ট ইন্টারোগেশন সেল দ্যাট ইজ জেআইসি, এটি একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত 90 দশকে একটি প্রতিষ্ঠান, জাস্ট লাইক এনি জেল অর এনি ফ্যাসিলিটি। একই রোল ছিল, ওনারা জানতেন না কাকে আনা হবে, কতদিন রাখা হবে এবং কবে ছাড়া হবে। ইট ওয়াজ নট দেয়ার ডিসিশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে মাননীয় 3 জন বিচারকের সাথে প্রসিকিউশন এবং আমরা ডিফেন্স পক্ষের আইনজীবীগণ যে তর্কিত জেআইসি নামে ডিজিএফের যে বন্দিশালা ভিজিট করা হয়েছে, সেই জায়গায় মিস্টার আজমির যে বক্তব্য থেকে, অর্থাৎ তিনি মিস্টার আজমি যে সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে, সেই সাক্ষ্য এবং আজকে যেটা দেখা গিয়েছে তাতে মিস্টার আজমি একজন মিথ্যাবাদী সাক্ষী হিসেবে পরিগণিত হয়েছেন। কিভাবে আমি একটু বলি। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফের বন্দিশালায় থাকার সময় আলো বাতাস চন্দ্র সূর্য গাছপালা কোনো কিছু দেখেন নাই, অথচ আজকে যে রুমটি 17 ফিট বা 21 ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে, সেই রুমে কিন্তু 2টো জানালা আছে দক্ষিণ দিকে। সেই জানালা দিয়ে প্রথমে দেখা যায় গাছ, যে গাছের বয়স সর্বনিম্ন হবে কমপক্ষে 20 বছরের অধিক। তাহলে যে ব্যক্তি গাছ দেখে নাই সেই ব্যক্তি কি করে এই মেজবি দেখে, মেজবির উল্টা ওয়াল দেখে? রাইট, না না না, বলতে দেন। সেটা হলো যে উনি জবানবন্দিতে বলছে আমি চন্দ্র সূর্য আলো গাছপালা দেখি নাই, কিন্তু জেরাতে বলা হয়, যখন জেরা করা হয়েছে তখন উনি বলেছেন যে হ্যাঁ মেজবিতে আমি চাকরিকালীন সময় গিয়েছি, মেজবির উত্তরে অর্থাৎ ডিজিএফ এর দক্ষিণে গাছপালা আছে এবং সেই গাছপালা ওনার যে রুমটি দেখানো হয়েছে আজকে, সেই রুমের 2টি জানালা দিয়ে প্রথমে গাছ দেখা যায়। তাহলে গাছ যদি উনি না দেখে তাহলে উনি মেজবিও দেখে নাই। এই কারণে দিবালোকের মতো পরিষ্কার মিস্টার আজমি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এবং তিনি একজন মিথ্যাবাদী সাক্ষী। আরেকটি বিষয় এখানে খুবই প্রণিধানযোগ্য এবং উল্লেখ করা প্রয়োজন, সেটা হলো যে আমাদের মাননীয় ট্রাইব্যুনালের যে বিচারপতি মহোদয় 3 জন এই মামলায় 34 নম্বর আদেশ এর মাধ্যমে এই ঘটনাস্থল তর্কিত যে ঘটনাস্থলে পরিদর্শনে আজকে এসেছেন, লানের চিফ প্রসিকিউটর সহ আমরা যারা ছিলাম, সেই আদেশে ওনারা উল্লেখ করেছেন রুয়ান্ডা এবং যুগোস্লাভিয়াতে বিচারকগণ সংশ্লিষ্ট ঘটনাস্থলে গিয়েছেন। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, রুয়ান্ডা এবং যুগোস্লাভিয়াতে যে বিচারকগণ ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন আফটার কনক্লুশন অব দ্য হোল ট্রায়াল, অর্থাৎ আফটার কনক্লুশন অব দ্য রেকর্ডিং অব দ্য এভিডেন্সেস, সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর শুধুমাত্র আর্গুমেন্টের আগে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? কারণ আর্গুমেন্টের আগে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ায় যদি বিচারকগণ কোনো ঘটনাস্থলে পরিদর্শন করেন তাহলে এটার প্রভাব সাক্ষ্য গ্রহণের সময় নেগেটিভলি আসামিদের বিরুদ্ধে পড়তে পারে। এই কারণে রুয়ান্ডা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অধীনে যে ট্রাইব্যুনাল বসেছিল, সেই জায়গার রুল 4 অনুসারে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরে বিচারকগণ এই ঘটনাস্থলে গিয়েছিলেন। আমি বিশ্বাস করি এই বিষয়টি আজকে অথবা আগামী দিনে মাননীয় আপিল বিভাগে বিষয়টি রেজিস্ট হবে এবং এটার সংশ্লিষ্ট রেইজিংয়ের মাধ্যমে এটার বিবেচনাপ্রসূত এটার যে আইনগত ফলাফল সেটা বেরিয়ে আসবে। আমাদের যে 3 জেনারেল ক্লায়েন্ট, ব্রিগেডিয়ার তানভীর, মেজর জেনারেল সারোয়ার এবং ব্রিগেডিয়ার মাহবুব, এই 3 জনই কিন্তু আমাদের আসামি কিন্তু ধৃত আছে এবং তারা কিন্তু ট্রায়াল ফেস করছে। তারা পালায়নি, তারা 5ই আগস্টের পরে তাদের যথেষ্ট সুযোগ ছিল, তারপরেও তারা পালায়নি। কেন পালায়নি? বিকজ তারা কোনো রকমের কোনো মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল না। তারা খালি ডাইরেক্টর পজিশনটা, একটি ব্যুরো বিডিজিএফআই 9টি ব্যুরো আছে, তার মধ্যে একটি ব্যুরোর ডাইরেক্টর হিসেবে তারা কর্মরত ছিল। এই ডাইরেক্টর হিসেবে কর্মরত থাকার কারণে কাউকে কোনোদিনও মানবতা বিরোধী তো দূরের কথা, কোনো ক্রিমিনাল কেসই তার বিরুদ্ধে হয় না। এটা হলো আমাদের মূল কেস এবং তারা আসলে জেআইসি
যে এই পরিচালনা যেটা আমরা আজকে ভিজিট করলাম, এটা মনে রাখতে হবে যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, দ্যাট ইজ জেআইসি, এটি একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত 90 দশকে একটি প্রতিষ্ঠান, জাস্ট লাইক এনি জেল অর এনি ফ্যাসিলিটি। এই জেইলে কে কি করবে, কিভাবে অ্যাবিউজ করবে, সেটা আসলে সেটার জন্য ব্যক্তিগত লায়াবিলিটি অ্যারাইজ করবে। কিন্তু কোনো পদ জাস্ট পদটাকে হোল্ড করার জন্য তাকে মানবতা বিরোধী অপরাধে এটা নিয়ে আসা, আমরা মনে করছি যে আসলে প্রসিকিউশন কোনো যারা আসলে ঘটনা ঘটিয়েছে তাদেরকে হয়তো খুঁজে পায়নি দেখে স্কেপগোট হিসেবে আমাদের এই 3 জেনারেলকে আসলে ফাঁসানোর এখানে প্রচেষ্টা চলছে। এটাই হলো আমাদের। যে আমরা প্রথমত আমাদেরকে অতি যত্নে নিয়ে আসার জন্য এই আমাদের যে প্রসিকিউশন টিম তাদেরকে ধন্যবাদ জানাই, চিফ প্রসিকিউটর মহোদয় এবং তার টিমকে। আপনাদেরকেও ধন্যবাদ জানাই যারা মিডিয়া কর্মী এবং মিডিয়ার ভাই বোনরা আসছেন। আমরা যেটা দেখেছি এটা মূলত এই ওনাদের যেই ডকুমেন্ট যেটা প্রসিকিউশন জমা দিয়েছে ট্রাইব্যুনালের সামনে, সেখানে আমরা যথেষ্ট অমিল পেয়েছি এবং এখানে বিভ্রান্ত করার কিছু নাই। আমি একটু স্পেসিফাই করি সবার স্বার্থে, সেটা হচ্ছে আমাদের যে 3 জন অভিযুক্ত এখানে, মেজর জেনারেল শেখ সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব, এই 3 জন আসলে জেআইসির ডিরেক্টর ছিলেন, কিন্তু জেআইসি একটা ফ্যাসিলিটি, সিটিআইবির ডিরেক্টর ছিলেন এবং এই সিটিআইবির আন্ডারে জেআইসি ছিল। এটা একটা ফ্যাসিলিটি, যেরকম জেলখানার জেলার যেরকম ডিসাইড করে না অথবা ডিসিশন নেন না এখানে কাকে আনা হবে, কতদিন রাখা হবে এবং কবে ছাড়া হবে, এটা তাদের ডিসিশন না। আমাদের এই 3 জন আসামি অথবা ক্লায়েন্টের একই রোল ছিল, ওনারা জানতেন না কাকে আনা হবে, কতদিন রাখা হবে এবং কবে ছাড়া হবে। ইট ওয়াজ নট দেয়ার ডিসিশন। সো এখানে ওনাদের সম্পৃক্ততা নেই এবং সম্পৃক্ততা দেখানোর জন্য যে ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি কাগজপত্র দিয়ে এভিডেন্স দিয়ে স্টাবলিশ করতে হয়, সোফার আমরা প্রসিকিউশনের সামনে, আইসিটি ট্রাইব্যুনালের সামনে প্রসিকিউশন এরকম কোনো দলিলাদি দাখিল করতে পেরেছে বলে আমাদের মনে হয় না। যাই হোক, আমরা আমাদের যে ইন্ডিভিজুয়াল লায়াবিলিটির জায়গা থেকে সেখানে আমরা যথেষ্ট পরিষ্কার যে আমাদের এখানে কোনো লায়াবিলিটি নাই এবং আমাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটিও স্টাবলিশ করার মতো যথেষ্ট এলিমেন্ট এখানে নেই। ডেসপাইট এটা আজকে ভিজিট করার পরে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়েছে, আমাদের মামলা এই 3 জনের জন্য খুবই পরিষ্কার এবং আমরা মনে করি এই ট্রায়াল যখন শেষ হবে আমরা বেকসুর খালাস পাওয়ার যোগ্য এবং সেটা আমরা পাবো এবং বিজ্ঞ ট্রাইব্যুনালের প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। আমরা ওনাদেরকে আজকে ভিজিট করার জন্য ধন্যবাদ জানাই। আরও একবার বলতে চাই যে আমাদের 3 জনের ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি স্টাবলিশ করার জন্য এখানে কিছু নেই এবং আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত ছিলাম না উইথ রিগার্ড টু কাকে আনা হবে, কাকে রাখা হবে এবং কাকে ছাড়া হবে। এই ডিসিশন ওয়াজ নট আওয়ার্স। আমার 2 জন সহ আইনজীবী বন্ধু বলবেন।